আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বায়ান্ন নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী। এর আগে সকাল ১১টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনম্র শ্রদ্ধায় সারা দেশে পালিত হচ্ছে সর্বকালের সেরা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদ পরিবারের অন্যান্য সদস্যদের কবরেও। শেখ হাসিনা প্রথমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি। শ্রদ্ধা নিবেদন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু উত্তর বাংলাদেশে অন্ধকারে আমরা আলোর পথে সন্ধান পেয়েছি। সেজন্যই বলছি যে বঙ্গবন্ধু যে আরেকটি স্বপ্ন, মুক্তির স্বপ্ন, এই মুক্তির সংগ্রামের কাণ্ডারি আজ শেখ হাসিনা। শোকাবহ ১৫ই আগস্ট বাঙালি জাতির জীবনে কলঙ্কের একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু বিশ্বাসঘাতক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ইতিহাসের নৃশংসতম সেই কালো অধ্যায়ের কিছুটা তুলে ধরছেন মির্জা রাকিবুল ইসলাম রুমন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর দিন। '৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওই রাতেই হত্যা করা হয় বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ৩ ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে যাওয়া কর্নেল জামিলকে। একই সঙ্গে হত্যা করা হয় স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে। সে রাতেই বিপদগামী সেনা সদস্যদের আরেকটি দল বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মুনির বাসায় হামলা চালিয়ে তাকে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। এছাড়া সেদিন বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আব্দুল নঈম খানকে হত্যা করা হয়। সে সময় বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান তারা। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বিচারের পথ রুদ্ধ করা হয়। খুনিদের দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়। সেই নৃশংসতার ২১ বছর পর ১৯৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। শুরু হয় খুনিদের বিচার। ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণা করা হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের ৫ বছরের মেয়াদে সেই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ করতে পারেনি। এরপর ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে আওয়ামী লীগ আবার জয়ী হয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেয়। আদালতের রায় অনুযায়ী ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার ৫ আসামি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয়। তখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন ৬ জন।
সবশেষ 2020 সালের 6 এপ্রিল ঢাকা থেকে গ্রেফতার করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদকে। সে বছরের এপ্রিল মাসের 11 তারিখ রাতে তার ফাঁসি কার্যকর করা হয়। সে কালো রাতে ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের ঘাতকদের অনেকের ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা হলেও কালিমামুক্ত হয়েছে। তবে এখনও পলাতক আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 আসামি। মির্জা রকিবুল হাসান রুমন, নিউজ ডেস্ক। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্য কারিগরদের খুঁজে বের করতে কমিশন গঠনের রূপরেখা চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। এই রূপরেখা শীঘ্রই প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর গঠন করা হবে কমিশন। আইনমন্ত্রী মনে করেন, নতুন প্রজন্মকে জানাতে হবে কারা জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে চেয়েছিল। শুধু যে বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত করা হচ্ছে তা না, 1971 সালের যে পরাজিত শক্তি, সেই শক্তিকেও আপনার জিয়াউর রহমান পুনর্বাসিত করা শুরু করেছে। আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছেন, নিজামী, মুজাহিদ এরা মন্ত্রী হয়েছে, সব তো রাজাকার ছিল। তাদেরকে তো চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন, এবং তারা কিন্তু ওতপ্রোতভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো সেই নেপথ্যে জড়িত আমরা এখন তো সেই কারণেই তাদের চিহ্নিত করাটা অত্যন্ত প্রয়োজন। কমিশনের একটা রূপরেখা আমরা তৈরি করেছি। স্বাভাবিকভাবে সরকার প্রধানের কাছে এইটা আমরা নিয়ে যাব। এই কমিশন করে চিহ্নিত করা নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম সামনে এই ইতিহাসটা রেখে যাওয়া। বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট 20টিরও বেশি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জের পাশাপাশি গুম, খুনের চিত্র তুলে ধরেন। মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মিশেলের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন তারা। 4 দিনের সফরে রোববার বাংলাদেশে আসেন মিশেল ব্যাচেলেট। রোববারই পররাষ্ট্র, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ এই কর্মকর্তার বাংলাদেশ সফরের শেষ দিন বুধবার। সেদিন সাংবাদিক সম্মেলন করবেন তিনি। রাজধানীর লালবাগের চকবাজারের দেবিদ্বার ঘাট এলাকার বরিশাল হোটেল নামে একটি রেস্তোরাঁয় লাগা আগুনে পুড়ে মারা যাওয়া 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল 3:45টায় এসব মরদেহ উদ্ধার করা হয়। দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, দুপুর 12টার দিকে আগুন লেগেছিল। প্রথমে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ শুরু করে, পরে ইউনিট আরও বাড়ানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত। শুরুতেই আগুন বিদ্যুতের ট্রান্সফরমারে যায়, সেখানে আরেকবার বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির একটি কারখানায় আগুন লাগে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজও দেশের উপকূলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। নোয়াখালীর হাতিয়া, সোনাদিয়া, তমরুদ্দি ও চরকিং ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হয়েছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের উড়িষ্যা ও ছত্তিশগড় রাজ্যে অবস্থান করছে। সবশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা ঢাকায় স্বাভাবিক তাপমাত্রা থাকবে। তবে আগামী 2 দিন রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আমাদের রাস্তাঘাট তলাই গেছে, অবস্থা ধান ফান সে তলাই রয়েছে, 20 লাখ তলাই রয়েছে। আমরা এখন দাইতে পারতে আছি না, কৃষি সব নষ্ট হয়ে গেছে। বই ক্ষেত তাও ডুবে আছে, আমাদের ধান এখনো দাইতে পারি না। পানির জন্য মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে, আডু সমান পানি, হোটেলে পানি, আমরা খুব কষ্টের ভিতরে আছি। গবাদি পশু যা আছে তাও আতালে রাখা যাইতেছে না, অন্য জায়গায় অন্য স্থানে অনেক কষ্ট করে সরাই রাখতেছি। পূর্ণিমা এবং একই সাথে আমাদের মৌসুমি নিম্নচাপ, সেই সাথে আমাদের আবহাওয়াগতভাবে একটি ফোর্সিং, যাকে আমরা স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট বলি, এই 3টি কম্বিনেশনের কারণে স্বাভাবিক যেই জোয়ার হওয়া উচিত ছিল পূর্ণিমা, তার থেকে 2 থেকে 4 ফুট অধিক উচ্চতার জোয়ার কিন্তু বাংলাদেশে হয়েছে, দক্ষিণাঞ্চলে হয়েছে। এই অতিরিক্ত জোয়ারের ফলে নিম্নাঞ্চল, চর এলাকা এবং
তাদের পার্শ্ববর্তী এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আগামী 2 দিন পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া এরকম কোনো বিরূপ আবহাওয়ার সৃষ্টি হবে না, জনজীবনের জন্য একটি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। সুদানে প্রবল বন্যায় 52 জন মারা গেছেন, আহত হয়েছেন 25 জনেরও বেশি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। দেশটিতে গেল 1 সপ্তাহ ধরে বন্যায় এসব হতাহতের ঘটনা ঘটে। বন্যায় 5345টি বাড়ি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 2862টি বাড়িঘর। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীলনদ রাজ্য ও দক্ষিণ দারফুর। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় ধারণা করছে সুদান জুড়ে বৃষ্টি ও বন্যায় প্রায় 38,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইওয়ানের আকাশসীমায় আবারও প্রবেশ করেছে চীনের 11টি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, তাইওয়ান প্রণালী অতিক্রম করে বিমানগুলো প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। এমন উত্তেজনার মধ্যেই তাইওয়ান সফরে গেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল। তারা তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে অঞ্চলটিতে সামরিক মহড়া শুরু করে চীন। আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের 1 বছর হয়ে গেছে। সে দেশের সাধারণ মানুষ মনে করছে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বরং দেশটির অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। নারীরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বেড়ে গেছে বাল্যবিবাহের হার। মানুষের আয় কমার পাশাপাশি দারিদ্র্যের হার অনেক বেড়ে গেছে। এবারে খেলার সংবাদ। স্প্যানিশ লা লিগার মিশন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আলমেরিয়ার বিরুদ্ধে 2-1 গোলের কষ্টার্জিত জয় হয়েছে তারা। পাওয়ার হোর্স স্টেডিয়ামে কঠিন প্রতিরোধের মুখে পড়েছিল লস ব্লাঙ্কোস ফরোয়ার্ডরা। অন্যদিকে গেতাফের সঙ্গে লড়াই দিয়ে আজ লা লিগার মিশন শুরু করছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কলোসিয়াম আলফানজো পেরেজে খেলা শুরু হবে রাত 11:30টায়। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনাকর লন্ডন ডার্বিতে টটেনহামের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে চেলসি। এদিকে অ্যানফিল্ডে আজ রাত 1টায় ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। শেষ টি-20তে সফরকারী নিউজিল্যান্ডকে 8 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ এড়িয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টনের সেবাইনা পার্কে টস জিতে ব্যাটিংয়ে কার্যকর জুটির অভাবে ভোগে কিউইরা। 7 উইকেটে নেয় 145 রান। জবাবে 1 ওভার বাকি থাকতেই 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবিয়ান ব্র্যান্ডন কিং। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।